প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে শম্ভু আচার্যের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুনে মোয়াসিফের একক দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজকের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 35 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 30 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। মোটমাট 2টা সুখবর আছে। 2টা সুখবর একদিকে আচ্ছা আমি একটু ভাঙ্গা খাই বুঝলি, মিষ্টি খাওয়া ঠিক না অতটা। আচ্ছা বল শাকিল, তুমি তো জানো আমার খুব রিসেন্টলি ডিভোর্স হতে চলছে। হ্যাঁ জানি তো। আমি না খুব বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, মানে এত একটা ক্রিটিক্যাল সময় পার করছি বলার মতো না। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেতা দীপ। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছো দীপ? ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি, তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। আরো অনেকদিন পর আসলে আবারও আড্ডা হবে, তো সবকিছু মিলে এখন কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে? ভালো, কাজের ব্যস্ততা, মানে রেগুলার শুট করছি, টেলিভিশনের কাজ, ইউটিউবের কাজ, সেগুলো তো এক ধরনের ব্যস্ততা আছে। সামনে ঈদ, ওটা নিয়ে ঘিরে বেশ কিছু প্ল্যান চলছে, সব নিয়ে ব্যস্ততা বেশ। আচ্ছা, মানে অভিনয়কে ঘিরেই সমস্ত ব্যস্ততা। একটু অভিনয়টাকে পাশে রেখে যদি এটা জানতে চাই, যখন আসলে অভিনয়ের ব্যস্ততা থাকে না বা একটু কম থাকে, তখন আসলে তুমি কিভাবে সময় কাটাও? তখন আমি মুভি দেখি। আমি খুব একটা বই পড়ি না, কেন জানি আমার খুব একটা ধৈর্য থাকে না বই পড়ার। এতক্ষণ ধরে আসলে কনসেন্ট্রেশন রাখা যায় না। মানে আমি ব্যাপারটা কিরকম যে অনেকে আছে না শুধু বই পড়ে, ব্যাপারটা এরকম না। আমি যখন কোনো কিছু নিয়ে রিসার্চ করি বা কোনো কিছুর মধ্যে ইন্টু থাকে, তখন আমি মানে পুরো পৃথিবী পড়ে ফেলতে পারি। কিন্তু এমনিতে আমার পড়া হয় না। এমনিতে যেটা করা হয় যে মুভি দেখা হয়, তারপরে শোজ দেখা হয়, যে ওটিটি শোজগুলো। আমি অনেক টাইম ইউটিউবে কাটাই। আমি অনেক অদ্ভুত ভিডিও দেখি। যেরকম আমি একটা ইন্টারেস্টিং ভিডিও মাঝে মাঝে দেখি, যে এটা খুব তো নর্থ আমেরিকার সাইডে হয়, ওই যে বউ দিয়ে মাছ মারে। হ্যাঁ, ওটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে। বা রাত্রেবেলা দেখা যাচ্ছে ও একটা টর্চ নিয়ে চলে গেছে, যেরকম হাত দিয়ে মাছ মারছে, তো অনেক ইন্টারেস্টিং লাগে। তো এগুলো দেখবার সময় তোমার কি মানে ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে যে আচ্ছা এটা কি কোনো একটি চরিত্র হতে পারে কিনা, বা কখনো যদি এরকম চরিত্র আমার কাছে আসে তাহলে এটা হয়তো কপি আমি করতে পারি, এখান থেকে আমি কিছু নিতে পারি, এই বিষয়গুলো কাজ করে কিনা? কাজ করে, মানে আমার কাছে মনে হয় কি যে তুমি চারুকলার, আমিও চারুকলার। সো চারুকলার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল, এক বড় ভাই একদিন বলেছিল যে সেদিন তুই ছবি আঁকা শিখবি যেদিন তোর চোখ ছবি আঁকবে। হ্যাঁ, তো ওটা আমি অনেকদিন পরে বুঝেছিলাম যে when you are artist তোমাকে ওপেন থাকতে হবে। কারণ কোনো ক্যারেক্টার আসলে না, আমরা বলি না যে অমুক ক্যারেক্টার থেকে নিয়েছি, আসলে তা হয় না। এগুলো একাধিক ক্যারেক্টার ইন্সপিরেশন থাকে। তো তুমি যখন সারাক্ষণ দেখতেই থাকো কিছু না কিছু, ইভেন আমরা যখন রাস্তায় থাকি বিভিন্ন মানুষকে আমরা দেখি, তো তখন ইন্টারেস্টিং ক্যারেক্টার আসে, মানে এট আ টাইম অনেকগুলো ইন্সপিরেশন কাজ করে। অনেকগুলো, একটা ইন্সপিরেশন থেকে হয় না। ছোট ছোট জেস্চার, কারোর হয়তো বা হাসি, হ্যাঁ, কারোর তো বডি ল্যাঙ্গুয়েজ, ওরকম ছোট ছোট জিনিসগুলো তৈরি হয়। তো ওই জিনিসগুলো হয় কি যে এক ধরনের ওই ওয়ার্ল্ডটার সাথে পরিচিত হওয়া। বিভিন্ন ইউটিউবের ভিডিও আমি অনেক বেশি দেখি, তার রিজন হচ্ছে যে ইউটিউবে অদ্ভুত ভিডিও দেখা যায়, মানে আমাদের কোনো আইডিয়া নাই যে এরকম কিছু এক্সিস্ট করে।
তো আছে না পুরো ওয়ার্ল্ড সম্পর্কে জানার একটা চেষ্টা বা সবকিছু মিলে আর কি এই জন্য দেখা হওয়া। এই যে আমরা বলি না আর্টিস্ট হয়ে ওঠা, এটা তো আসলে জার্নির মতন। মনে হয় না যে কেউ কখনো পুরোপুরি আর্টিস্ট হতে পারে, কিন্তু আর্টিস্ট হবার একটা প্রচেষ্টার মধ্যে থাকে, একটা প্রসেসের মধ্যে আমরা সবসময় চলতে থাকি। এখন তোমার বেশ কিছু প্ল্যাটফর্মে তুমি কাজ করছো, টেলিভিশন মিডিয়াতে কাজ যেমন করা হচ্ছে, আবার ইউটিউবেও কাজ করছো। ইতিমধ্যে তো বেশ কিছু চলচ্চিত্র তোমার মুক্তি পেয়েছে। আমাদের মধ্যে একটা ধারণা থাকে না যে চলচ্চিত্রে কাজ করলে চলচ্চিত্রের মানুষ, মানে চলচ্চিত্রে তুমি যখন হিরো হিসেবে কাজ করছো, সুতরাং চলচ্চিত্রের হিরোকে আবার ছোট স্ক্রিনে দেখা, এটা আসলে দর্শকরা খুব একটা গ্রহণ করতে চায় না। তো তোমার ক্ষেত্রে কি মনে হয়, মানে তুমি যখন নিজে কাজ করতে গিয়েছো তখন তুমি আসলে কি ফিল করেছো? ওটা আমাকে বলা হয়েছিল, আমি যখন ময়ূরাক্ষী করি আমার প্রডিউসার আমার ডিরেক্টর এটাই বলেছিল। কিন্তু এখন যে সময়টা আমার মনে হয় 2025-এ এসে আমার কাছে এটা একটু ভিত্তিহীন লাগে। আমার কাছে ভিত্তিহীন মানে হয় কি, যে তোমার যদি কোয়ালিটি ভালো না হয়, তুমি যদি কোয়ালিটি ডেলিভার না করতে পারো, সেটা তুমি ইউটিউব বলো, সেটা তুমি ওটিটি বলো, আর ইভেন দো সিনেমা বলো, মানুষ দেখবে না। এবং সিনেমা একটু এক্সপেন্সিভ, সো সিনেমা দেখার আগে মানুষ কনফার্ম হয় যে সিনেমাটা ভালো। এই মুহূর্তে শাকিব খান বাদে তার একটা 25 বছর ধরে সে একটা অডিয়েন্স ক্রিয়েট করেছে ডিফারেন্ট, বাট অন্যান্য প্রত্যেকের ক্ষেত্রে কনফার্ম হয় যে সিনেমাটা ভালো, আমি একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স পেতে চাই। বা সিনেমা আসলে একটা এক্সপিরিয়েন্স। আগে সিনেমা শুধু বিনোদন ছিল, আমাদের কাছে মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না, মানুষ সিনেমা দেখতো। এখন সবাই টিকটক রিলস দেখে। তো এই মুহূর্তে যারা সিনেমা দেখতে চায় তারা একটা এক্সপিরিয়েন্স চাই, যেটা ওরা মোবাইলে পায় না, যেটা ব্যক্তি জীবনে পায় না। মানে ওয়াও একটা ইফেক্ট নিয়ে সে হল থেকে বেরোতে যায়, লার্জার দ্যান লাইফ যে এক্সপিরিয়েন্সটা। মানে আমার কাছে মনে হয় যে একটা সিনেমা দেখে কেউ যদি কেঁদে বের না হয়, বা অনেক হেসে না, এক্সাইটমেন্ট নিয়ে বের না, অনেক আনন্দ হয়ে বের না হয়, তাহলে ওইটা আসলে ফেল। তো এখানে আসলে আমার কাছে কখনো মনে হয় না। কিন্তু আমার মনে হয় যে উল্টা যারা টেলিভিশনে কাজ করে বা ওটিটি কাজ করে, তাদের সিনেমায় কেন আসা উচিত? কারণ অডিয়েন্সকে তারা প্রুফ করে ফেলেছে যে আমি অভিনয়টা জানি, অডিয়েন্স তাকে রিসিভ করেছে। তো ওইটার একটা বেজ অডিয়েন্স তৈরি হয়। তো আমার কাছে মনে হয় যে কোয়ালিটি যদি ভালো না হয়, সে কোত্থেকে আসছে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি ফুল প্রজেক্ট ডেলিভার করা। কিন্তু যখন তুমি পেশাগতভাবে অভিনয়টাকে করছো, তখন কোয়ালিটিটাকে ধরে রেখে মানে কাজ করাটা কতটা চ্যালেঞ্জিং হয় তোমার কাছে? কারণ আমি দেখেছি সব সময় তোমাকে যে তুমি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করো, এটা তো নিঃসন্দেহে, কারণ এখানে তো আসলে আর্থিক ব্যাপারটা জড়িত, কারণ জীবিকা তো নির্বাহ করতে হবে কোনো না কোনো ভাবে। তো সেখানে তুমি আসলে এই সিলেকশনটা কিভাবে এত পিকি ওয়েতে তুমি এই সিলেকশনটা করতে পারো? এটা খুবই চ্যালেঞ্জিং, কিন্তু আমার কাছে মনে হয় কি যেটা লং রেসে উইন করা যায়। ইনিশিয়ালি অনেক সময় হয় কি যে অনেক সময় বাধ্য হয়ে কিছু কাজ করতে হয় কমিটমেন্টের জন্য বা পরিস্থিতির জন্য, ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার কাছে ভালো লাগে যে আমি গত 2-3 বছরে কাজ করার পরে বা আরও যতদিন ধরে আমি কাজ করছি, আমি যে মেসেজটা দিতে চেয়েছি অডিয়েন্সকে এবং ডিরেক্টরকে, আমার কাছে ওই ধরনের স্ক্রিপ্ট আসে। অর্থাৎ আমার কাছে ফালতু স্ক্রিপ্ট আসে না। ইনিশিয়ালি আমাকে স্ট্রাগল করা লেগেছে যে আমি এটা করবো না, ওটা করবো না। এই না বলাটা কিন্তু চ্যালেঞ্জ, কারণ তুমি যাকে না বলছো সে পরবর্তীতে তোমাকে কাজ দিতে গেলে সে আবার দ্বিতীয়বার চিন্তা করবে। সেটা বদনাম করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর 10 জনের কাছে যে বলে যে ও অ্যারোগেন্ট, বেয়াদব, কেন কি? আমি খুব ক্লিয়ার কাট কথা বলি, আমি কখনো ঘুরাই না। যে অনেকে আছে ফোন ধরে না, ডেট দিবে না, তাই আমি স্পেসিফিক কথা বলি যে ভাই আমি এই স্ক্রিপ্টটা করতে চাচ্ছি না, বা আপনি যদি অন্য স্ক্রিপ্ট অফার করেন আমি কাজটা করব, বা আমি এই ক্যারেক্টারটা করতে চাচ্ছি না। আমি ভেরি স্পেসিফিক এবং খুব ক্লিয়ার কাট কথা বলি। তুমি তোমার দিকের যে কারণটা সেটা জানিয়ে দাও, এক্সপ্লেইন করি। কারণ আমার মনে হয় কি যে ব্যাপারটা এরকম না আমি ওই ডিরেক্টরের সাথে কাজ করতে চাই না, আমি হয়তো ওই ক্যারেক্টারটা করতে চাই না, ওই স্ক্রিপ্টটা করতে চাচ্ছি না। হ্যাঁ, এটা তো আমি ক্লিয়ার করি, তাহলে হবে কিছু ওনার বুঝতে সুবিধা হবে। নেক্সট উনি ওই ধরনের অফার করতে পারবে যে যদি এটা করতে চাচ্ছিল না তাহলে আমি এইটা অফার করি। এটা ঘটেছে অনেক ক্ষেত্রে এবং এটা ভালো, কারণ অডিয়েন্স আসলে কি, যেরকম রিসেন্টলি আমার একটা খুব ইন্টারেস্টিং কাজ এখন গিয়েছে, সেটার নাম হচ্ছে সেলস গার্ল। আমার রুবেল আনুশের। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং তার আগে গিয়েছিল মজ্জাম। এই দুইটা কাজের রেসপন্স ভেরি ডিফারেন্ট। আমার কাছে লেগেছে যে আমি রাস্তা থেকে মানুষ আমাকে ডেকে কথা বলেছে, যারা ইন্ডাস্ট্রির লোকজন তারা আমার সাথে কথা বলেছে, মানে আছে না এলিট ক্লাস বলেন বা যারা ইকোনমি ক্লাস, তারা প্রত্যেক মানুষ এসে আমার সাথে কথা বলেছে কাজ নিয়ে। তো ওইটা ভালো লাগে, ওই চ্যালেঞ্জটা, যে সবাই কানেক্ট করতে পারছে। ওই গল্পটাই আমি আসলে করতে চাই, ওই ক্যারেক্টারটা বা ওই গল্পটার রিচ করা, সবাইকে কানেক্ট করা। আছে না যে আমি এমন কিছু করলাম যে হঠাৎ করে ব্লাস্ট হয়ে গেল, হ্যাঁ, এবং সেটা খুবই চিপ হইলো, সেটা ইফেক্টটা থাকলো না, এবং আসলে হয় কি আমার মনে হয় অভিনেতারা
এন্ড অফ দ্য ডেতে অভিনয়ের সাথে সাথে ইমেজটাকে ক্যারি করে। তো আমি যদি অনেক Definitely. ফালতু কাজ করা শুরু করি বা অনেক সস্তা পপুলারিটির জায়গায় যাই তাহলে ইমেজ নষ্ট হয়। আমার অনেক আগে অপূর্ব থাকে না যে একটা আর্টিস্ট পচে যাওয়ার যে একটা ব্যাপার Exactly. থাকে। আমি হ্যাঁ। একদম ইনিশিয়াল ক্যারিয়ার অপূর্বভাবে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিল আমাকে, যে দেখবি যে তোর সাথে সাথে তোর ফ্যামিলি মানুষ সম্মান পাচ্ছে, সো তুই কি করবি সেটা ভেরি ইম্পর্টেন্ট স্ক্রিনে। হ্যাঁ, কখনো নিজেকে স্ট্যান্ডার্ড লো করবি না। সো একদম এটা ভালো ছিল যে উনি আমাকে এই কথাটা ওই সময় বলে দিয়েছিল। কি সুন্দর একটা কথা। হ্যাঁ। আর তুমি অনেক আর্টিস্টের সাথে কাজ করো, যেরকম আমি তোমাকে দেখেছি তুমি কখনো এমন না যে কো আর্টিস্ট নতুন হলে তার সাথে কাজ করছো না, তুমি নতুন কো আর্টিস্ট হলে তার সাথেও কাজ করছো, আবার সিনিয়র যারা আছে তাদের সাথে তো কাজ করছো না, দীর্ঘদিন যারা কাজ করছে। তো সেখানে আসলে নতুনদের সাথে কাজ করবার অভিজ্ঞতাটা তোমার কেমন থাকে? সেখানে তুমি কো আর্টিস্ট হিসেবে আসলে কি রোল প্লে করো? আমি যেহেতু থিয়েটার করতাম, আমি থিয়েটার ডিরেকশনও দিয়েছি, তো আমি প্রসেসটা খুব ভালো মতো জানি। আচ্ছা। আমার কাছে সবচেয়ে মনে হয় যে নতুন যারা কাজ করে এক ধরনের নার্ভাসনেস থাকে যে আমার কো আর্টিস্ট আমাকে কি করবে, আমার অভিনয় হচ্ছে কিনা, ক্যামেরা অ্যাঙ্গেল কি। সেটা তো আমি তাদের সাথে কাজ করার ডিরেক্টর অফকোর্স হেল্প করে ডিরেক্টর, আমি তাকে শুধু এতটুকু বলি যে প্রেশার নিয়ে কিছু নেই, বি কমফোর্টেবল, এবং তার সাথে অনেক রিহার্সাল করি, অনেক গল্প করি, ওই সিনটা নিয়ে গল্প করি, আড্ডা মানে দিই। কেমিস্ট্রিটা অফ স্ক্রিন যদি কেমিস্ট্রিটা ভালো হয় তাহলে অন স্ক্রিন কেমিস্ট্রিটা হ্যাঁ, মানে ওকে ওই চ্যালেঞ্জটাই নিয়ে না, যেরকম আমরা দুজনে এখন কথা বলছি, এখানে অনেকগুলো ক্যামেরা, তো আমি যদি চিন্তা করি যে কোন ক্যামেরার দিকে আমাকে তাকাইতে হবে, লাইটটা ঠিক আছে Conscious হয়ে যায়, হ্যাঁ, বাট আমরা আড্ডা দিচ্ছি বা আমরা প্রপার কথাটা বলছি। অ্যাক্টিং অনেকটা এরকম, বেসিকটা এরকম, তারপরে ক্যারেক্টারাইজেশন বা ওটা তো ইন ডেপথ। তো আমার মনে হয় যে একটু নিউ কামারের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করাটাও আবার চ্যালেঞ্জিং, কারণ অভিনয় আসলে এক্সপিরিয়েন্সের মাধ্যমে তৈরি হয়, জীবনের এক্সপিরিয়েন্স, তারপরে বিভিন্ন এক্সপিরিয়েন্স, অনেক সময় অনেক গল্প শুনে দেখা যাচ্ছে তোমার সাথে আমি কথা বললাম, তোমার জীবনের একটা গল্প আমার কাছে একটা এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়ায়। তো যারা নিউ কামার তাদের থেকে আসলে এত এক্সপেকটেশন না করে ওদেরকে সময় দিতে হয়, তাহলে ওরা ওই জায়গাটা ক্যারি করে। আচ্ছা। এই যে তুমি এতগুলো বছর ধরে কাজ করছো, কত বছর হলো আনুমানিক? থিয়েটার যদি বলি আমরা 10 বছর বেশি। থিয়েটার সহ? থিয়েটার সহ। তো এই 10 বছরে তোমার তো এখন একটা নির্দিষ্ট ভক্ত মহল তৈরি হচ্ছে, সেখানে নারী ভক্তরাও নিশ্চয় আছে। তারা আসলে তাদের ভালোবাসা কিভাবে প্রকাশ করে? আর ব্যাপারটা নারী বা পুরুষ ভক্ত না, আমার কাছে সব ভালো লাগে যে যারা খুব জেনুইন, আমার কাছে মনে হয় যারা অ্যাকচুয়ালি তোমাকে পছন্দ করছে। হ্যাঁ, খুব অনেকে আছে যেরকম 7-8 বছরে, তখন আমি হয়তো বা খুব মেইন লিড করতাম না, ছোট ক্যারেক্টার করতাম বা 4-5 সিনের ক্যারেক্টার করতাম, তখনও তারা যেরকমভাবে অ্যাপ্রিসিয়েট করতো, তারা এখনো পর্যন্ত রয়ে গেছে, ওইটা ফলো করে, ওটা মোর লয়াল অডিয়েন্স আমার কাছে মনে হয়। আর হয় কি যে আমার কাছে মনে হয় যে আমরা অনেক ব্লেসড যে আমাদেরকে মানুষ দেখে। অভিনেতাদের কাজ কি বা আমাদের কাজ কি, উই আর এন্টারটেইনার। তো আমি যদি ওর লাইফের 5 মিনিট থেকে 10 মিনিটও ওর স্ট্রেস থেকে বের করতে পারি, আমার কাছে অনেক বড় ব্লেসিং মনে হয়। তো তারা যে আমার কাজ দেখে, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। হ্যাঁ, তো ভালো লাগে যখন ছোট কেউ, মানে ছোট একটা অ্যাপ্রিসিয়েশন হোয়াটএভার ইট ইজ, আমার খুবই ভালো কেউ লাগে। এসে ছবি তুলতে চায়, হ্যাঁ, আমার খুবই ভালো লাগে তখন, মানে আমার মনে হয় যে ওয়াও, মানে আমার কাছে ভালো লাগে, বিকজ আমার ব্লেস মনে হয় সবসময়। বলেই তো এই ব্যাপারটা ঘটে, তাই না? হ্যাঁ, এটা মানে আসলে মানুষের পছন্দ, মানুষ তোমাকে পছন্দ করবে, এটা অনেক কঠিন একটা ব্যাপার। মানে মানুষ তোমাকে কেন পছন্দ করবে, মানে কারণ নাই তো। মানে এখন তো ভাইরাল হওয়াটা অনেক সহজ, কিন্তু জনপ্রিয় হওয়াটা খুব কঠিন একটা কাজ। মানুষ তোমাকে ক্যারি করে রাখাটা সম্মানের সাথে, এটা কঠিন। আচ্ছা, তারকা তখন হয় যখন কেউ এসে নাম ধরে বলছে যে দীপ, আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। হ্যাঁ, তখন আমরা তাকে বলি যে হ্যাঁ, সেই তারকার পর্যায়ে পৌঁছে গেছে। এই ব্যাপারটা তুমি কবে ফিল করেছো যে তুমি একজন তারকা হয়ে উঠেছো? আর তারকা হওয়াটা আমার কাছে মনে হয় যে আমার মনে হয় না আমি এখন ওই রকম তারকা হয়ে উঠেছি। লাইক পপুলার ফেস, তারকা অনেক বড় ব্যাপার, অনেক ম্যাস থিং। মানে আমার কাছে মনে হয় যে মানুষ যখন আপনাকে একটা আলাদা নামে ডাকা শুরু করে, মানে দ্বীপের বাড়ি একটা নামে ডাকা শুরু করে, তারা ভালোবেসে চরিত্রের নামে বা তারা ভালোবেসে একটা নাম দেয়, তখন আপনি তারকা হয়ে যান। যখন আপনাকে শুধু দেখতে চাই, মানে আপনি কি কাজ করছেন তার থেকেও ইম্পর্টেন্ট হয়ে যায় জাস্ট তাকে এক ঝলক দেখা, তার অ্যাপিয়ারেন্স, তার কথা বলার ভঙ্গি, সবকিছু দেখতে চাও, ওই টাইমটা যে তারকা হয়ে যায়, তো ওটা অনেক বড় ব্যাপার। এখনো পর্যন্ত হতে পারি না, হয়তো ওই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ। আচ্ছা, এখন একদম খুব রিসেন্ট কাজ রিলিজ হয়েছে কোনটা? সেলস গার্ল। ওটা রেসপন্স কেমন পাচ্ছ? খুব ভালো। ওটা রুবেল আনুশের ডিরেকশনে কাজটা করা। আমরা ওটা যদিও প্রথমে প্ল্যান ছিল ভ্যালেন্টাইনে আসা, সামহাউ আসেনি, পরে এখন এসেছে, বাট ইটস আ হিউজ রেসপন্স।
ইটস আ থ্রিলার লাভ স্টোরি। আমি প্রচুর মেসেজ পাচ্ছি পুরো ব্যাপারটা নিয়ে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। মানে ছেলেটা হচ্ছে পেপার বিক্রি করে, মেয়েটা হচ্ছে যে একটা বিউটি শপে সেলসের কাজ করে। তো ওদের দুইজনের ভালোবাসার একটা জার্নি। তোমার শুরুটা যদি আমি মানে অলরেডি আমরা জানি যে তোমার শুরুটা আসলে কিভাবে, কিন্তু ছোটবেলায় ক্রিকেটার হতে চেয়েছিলে। ক্রিকেটার হতে চেয়ে প্রথম কথা তুমি চারুকলায় ভর্তি হলে, এটা কেন হলো? চারুকলায় ভর্তি হওয়াটা আসলে অ্যাক্সিডেন্ট ছিল, আমার কখনো প্ল্যান ছিল না আমি চারুকলায় ভর্তি হব। হ্যাঁ, মানে আমার কোনো প্ল্যান ছিল না। তো মূলত আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলতেই চেয়েছিলাম, ইভেন আমি পড়াশোনা করতে চাইনি। এটা একদম ফ্যামিলি প্রেশারের কারণে পড়াশোনা করতে হয়। কিন্তু আমার ছোটবেলায় আসলে আমার খুব অল্প বয়সে বাবা মারা যায়, তো লাইফ চেঞ্জ হয়ে যায়, ডিফারেন্ট ডাইরেকশনে চলে আসে। আমি যখন ঢাকায় আসি আমি আসলেই জানতাম না যে আমি কোথায় অ্যাডমিশন দেব, কি করব। তো ওই টাইমে আমি একদিন ঘুরতে গিয়েছিলাম জাদুঘরে, দেখছিলাম চারুকলার স্টুডেন্টরা ড্রয়িং করছে। আমি ছোটবেলায় তো ড্রয়িং করতামই, আমার অনেক ইন্টারেস্টিং লেগেছিল। অ্যান্ড দেন আমি স্লোলি প্রিপারেশন নিই, আমার কাছে ভালো লাগা শুরু করে। দেন আমার ক্ষেত্রেও কিন্তু ঘটনা কিন্তু একই রকম ছিল, যে আমি জাদুঘরে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে চারুকলা দেখে আমার খুব ভালো লেগেছিল। তখন মনে হচ্ছে আচ্ছা আমি এখানে পড়তে চাই। হ্যাঁ, তখন এবং হয় না যে আমরা তো আসলে এসএসসি বা এইচএসসি পর্যন্ত আমরা জানি না আসলে কি করব না করব, ওর ডিফারেন্ট ড্রিম থাকে। তারপরে যে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় বা নিজেদের ডিসিশন আমরা নিজেরা নিতে শিখি তখন। এবং চারুকলা এমন একটি জায়গা যেখানে আসলে তোমার যে জীবন বোধ বা জীবনকে দেখবার যে একটা বিষয়, মানে এটা একটা আলাদা পার্সপেক্টিভ যুক্ত করে আমার কাছে মনে হয়। সেটা তোমাকে কোনো একটা জায়গাতে একজন অভিনয় শিল্পী হিসেবে নিজেকে তৈরি করবার জায়গাতে সাহায্য করেছে কিনা? অবশ্যই। ওই যে একটা কথা বললাম না যে যেদিন থেকে চোখ দিয়ে ছবি আঁকা শুরু করা যায়, আমার কাছে মনে হয় সবগুলো আর্ট ফর্মের একটা জায়গা যোগসূত্র এক জায়গায়, যে আমরা একটু ডিফারেন্ট পার্সপেক্টিভে পৃথিবীটাকে দেখি বা দেখানোর চেষ্টা করি মানুষকে। চারুকলার জার্নি, ওখান থেকে আমি থিয়েটারে ভর্তি হয়ে যাই, প্রাচ্যনাটে ভর্তি হয়ে যাই। তো থিয়েটারের জার্নি বা চারুকলার জার্নি দুইটা খুব ব্লেন্ড করেছিল, বিকজ আমি ওখানে কস্টিউম ডিজাইন করতাম, আমি সেট ডিজাইন করতাম, আমি নাটক ডিরেকশন দিয়েছি। তো আমার না সব কিছু মিলিয়ে একটা মানে আছে না কি বলে ডাইমেনশন তৈরি হয়েছে, এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। আর চারুকলার জায়গাটা হচ্ছে চারুকলা আমার কাছে মনে হয় যে জীবনকে এত ডিফারেন্টভাবে উপভোগ করা যায়। ইটস ভেরি ফান। চারুকলা কিন্তু অনেক ফান একটা জায়গা, সব সময় কিছু না কিছু ইভেন্ট থাকে বা সবাই অনেক, আমার কাছে চারুকলার যে সবাই খুবই অ্যাক্টিভ। হ্যাঁ, মানে ওই ক্লাসটাই তো অনেক মজার না? তুমি রাস্তায়, মানে আমরা মাঠে বসে যখন ড্রয়িং করতাম, হ্যাঁ আমরা মাঠে বসে ড্রয়িং করতেছি, আবার ক্লাসে ঢুকতেছি, তো এই যে এই পুরো এনভায়রনমেন্টটা তো অনেক ইন্টারেস্টিং। অভিনয়ের দিকে সময় দিতে গিয়ে বা মঞ্চ নাটকে সেই সময় দিতে গিয়ে তুমি ক্লাস ফাঁকি দিয়েছো, এরকম হয়েছে কি? অনেক অনেক। আমি খুবই, আমার এক বছর গ্যাপ গিয়েছিল, বিকজ আমি মঞ্চের জন্য, মানে সব মিলিয়ে আমি এই যে কিছু না বলে অ্যাটেন্ডেন্স পূরণ করতে পারিনি। আচ্ছা। তো তখন এক বছর আমার ইয়ার লস হয়েছিল, কারণ আমি তখন থিয়েটার নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তো ওই সময় আমি যেতে পারতাম না ক্যাম্পাসে। ওই এক বছর আমার তখন গ্যাপ গিয়েছিল। তো হ্যাঁ, ব্যালেন্স করা সম্ভব না আসলে। আমরা যখন বলি না যে ব্যালেন্সড লাইফ বলে কিছু হয় না আসলে, মানে থিয়েটারে যেটা হয় যে অনেক সময় দিতে হয়। আমি সবকিছুতে ইনভলভ ছিলাম, যে আমাকে আমার সেট কস্টিউম অনেক কিছুতে ইনভলভ থাকা লাগতো, তো যার কারণে সময়টা অনেক বেশি লাগতো। আমরা সবসময় দেখি যে যারা মঞ্চ নাটকের সাথে যুক্ত থাকে তারা মঞ্চ নাটকে ফিরে আসে কোনো না কোনো ভাবে, কিন্তু তুমি যখন মঞ্চ নাটক থেকে একবার বের হয়ে টেলিভিশন মিডিয়াতে ঢুকলে বা এখন তো ইউটিউবে করছো কিংবা চলচ্চিত্র করছো, এখন আসলে মঞ্চ নাটকে আমরা তোমাকে দেখছি না। তো সেই জায়গাটা নিয়ে ভাবছো কিনা বা তোমার কখনো মনে হয় কিনা ওই ক্ষুধাটা কাজ করে কিনা মঞ্চের জন্য? না, কারণ আমি মঞ্চ ছেড়েছিলাম অনেক ডিফারেন্ট রিজনে। আমি মঞ্চ ছেড়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে আমি লার্জার অডিয়েন্সের জন্য কাজ করতে চাই। বাংলাদেশের মঞ্চের একটা সীমাবদ্ধতা আছে, দুইটা খুব ইম্পর্টেন্ট সীমাবদ্ধতা। একটা হচ্ছে যে এখানে অর্থনৈতিকভাবে কোনো সাপোর্ট নেই। ঢাকা অনেক এক্সপেন্সিভ একটা জায়গা। এখানে আমি মনে করি না যে, আমি বলছি না আপনি অনেক টাকা নিয়ে কাজ করেন, বাট মিনিমাম একটা টাকা, বিকজ আপনাকে যেতে হয় আসতে হয়, ওটারও একটা টাকা লাগে। কিন্তু ওই পরিমাণ অডিয়েন্সকে আমরা রিচ করতে পারিনি কখনো থিয়েটার। আমি অনেক দিন ধরে আমি একটা কথা বলছিলাম যে আমাদের অ্যাটলিস্ট ঢাকা শহরের মোটামুটি সব সেক্টর, ধরুন মিরপুর যদি একটা সেক্টর জোন ধরি, গুলশান একটা জোন ধরি, উত্তর একটা জোন ধরি, এইসব জায়গায় কেন মঞ্চ নেই? আমরা রিচ করতে পারছি না, রিচ করতে পারছে না। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি লার্জার অডিয়েন্সের জন্য কাজ করতে চাই, আমার মোটিভেটর ছিল, যার কারণে আমি এই সেক্টরে আসা। আচ্ছা, মেইন রিজন এটা ছিল। তো এই কারণে আমার কখনো মনে হয়নি যে আমি মঞ্চে ব্যাক করব। যেহেতু তুমি থিয়েটারে নির্দেশনা দিয়েছো, কখনো কি এরকম ইচ্ছে আছে যে টেলিভিশন নাটক বা ইউটিউবের যে নাটকগুলো আছে সেই নাটক বা ওটিটি যদি বলি, সেখানে তুমি ডিরেকশনে কাজ করবা? এখনো জানি না।
আমি আসলে অভিনয়টা নিয়ে ফোকাস থাকতে চাই, ওটা দেখা যাক পরে। কিন্তু আমার অনেকগুলো ভিশন থাকে না মানুষের, যে আমি একটা স্কেল মানে একটা গল্পকে ডিফারেন্ট স্কেলে দেখি। অনেক সময় হয় কি যে আমি একটা গল্প বললাম, যে এই গল্পটাকে এভাবে ন্যারেট করা যায় কিনা, সীমাবদ্ধতা সব কিছু মিলে হয় না। বাট যদি কখনো আমি চিন্তা করি ডিরেকশনে যাওয়া, সেটা সিনেমায় হবে, এর মাঝে না। বাট আমি জানি না ওটা কখনো হবে কিনা, কিন্তু মানে মাঝামাঝি লেভেলে কিছু হবে না, মাঝামাঝি হবে। সিনেমা হওয়ার কারণটা হচ্ছে সিনেমা ইজ এন এক্সপিরিয়েন্স, ওটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। ওখানে তুমি অনেক বড় গল্প বলতে পারো, বড় ক্যানভাসের গল্প বলতে পারো, অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। কিন্তু একটা ইউটিউব নাটকে বা একটা ওটিটিতে তুমি চাইলে পারো না, সীমাবদ্ধতার কারণে, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, ওইটার কারণে, আর কিছু না। এবং আমার মনে হয় যে ওটার জন্য আলাদা স্টাডি লাগে, মানে এত সহজ না। এক্সপেরিয়েন্সেরও ব্যাপার আছে। হ্যাঁ, বাট ডিরেকশন অনেক কঠিন কাজ, কারণ তোমার সব ব্যাপারে নলেজ থাকা লাগে, ডিরেক্টরদের অনেক কিছু জানতে হয়। সেটাই ওভারঅল মানে একেবারে পাইলট, সবকিছু জানতে হয়, মিউজিক, তারপরে ক্যামেরা, এভরিথিং, টেকনিক্যাল সমস্ত সাইড, অনেক চ্যালেঞ্জ। স্বপ্নটা কি দেখো নিজেকে নিয়ে? স্বপ্ন দেখি আমি অনেক লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই, মানে এটা আমার সবচেয়ে বড় স্বপ্ন। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি সর্বোচ্চ অডিয়েন্সের কাছে রিচ করতে চাই। সেটাকে তুমি যদি স্টার বলো সেটা স্টার, তুমি যদি বলো যে অ্যাজ অ্যান পপুলার, মানে যেটাকে আমরা বলি কোড আনকোড করি যে স্টারডম অর সামথিং লাইক দ্যাট, হ্যাঁ সেটা হয়তো বা রাইট ওই রকমই। কিন্তু আমি লার্জার অডিয়েন্সের কাছে যেতে চাই। আমি মনে করি যে আমার কাজ যত অডিয়েন্স দেখবে আমি তত খুশি। মানে আমি সাধারণ মানুষের অ্যাক্টর হতে চাই, সাধারণ মানুষের কাছে রিচ করতে চাই। অনেক অনেক শুভকামনা রইল, খুব ভালো থেকো। আর আসলে যেই কি বলা যায়, যে একটা টার্গেট গোল নিয়ে আসলে কাজ করে যাচ্ছ এবং এত কোয়ালিটিফুল কাজগুলো দিয়ে যাচ্ছ, এভাবে থাকো। আসলে আমরা চাই যে সুস্থ বিনোদনের সাথে আর্টিস্টরা সব সময় থাকুক, এবং তোমাদের মতো ইয়াংরা যারা আছে তারা তো আসলে অনেক বেশি ইন্সপায়ার করে বা মোটিভেট করে ভালো কাজ দেখবার জন্য এবং একই সাথে ভালো কাজ করবার জন্য। শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে এসেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ তোমাকেও এবং আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড অডিয়েন্সকে থ্যাংক ইউ সো মাচ। আমার কাজ আরও বেশি বেশি দেখেন, আমাকে সাপোর্ট করেন। আমি চেষ্টা করবো যে আমি আরও কোয়ালিটিফুল, আরও ভালো কাজ দিতে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।